রাত্রি শেষে ধরণীতে আগমন ঘটে প্রভাতের। সকালের আলো চোখে পড়তেই ইয়ানা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথাটা প্রচুর ব্যথা করছে। মনে হচ্ছে মাথায় কোনো শক্ত জিনিস রেখে দিয়েছে। একটু নড়তেই মনে হচ্ছে সাপের মতো কেউ পেঁচিয়ে রেখেছে। ইয়ানা ভালোভাবে চোখ মেলে তাকাতেই কাল বিকেলের ঘটনা মনে পড়তে থাকে। রাগে আর ঘৃণায় চোয়াল শক্ত হয়ে আসে। পাশ ফিরে আহানকে দেখে আরো বেশি তবদা খায়। ইয়ানাকে বক্ষের সাথে পেঁচিয়ে আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। ইয়ানা আহানের বাহু থেকে নিজেকে ছাড়াতে উদ্ধত হয়ে পড়ে। এই ডেভিল মাফিয়ার সাথে আর থাকা যাবে না। সাহস কি করে হয় চরিত্র নিয়ে কথা বলার? ইয়ানার ছটফটের কারণেই আহানেরও ঘুম ভেঙে যায়। আহান ইয়ানার কপালে হাত দিয়ে বলে, কেমন লাগছে এখন? বেশি কষ্ট হচ্ছে বলো আমাকে? এখনো কি জ্বর অনুভব হচ্ছে? ইয়ানার কাছে কথাগুলো বিরক্ত লাগছে। লোকটা এমন ন্যাকামো করছে কেন? মনে হচ্ছে কত খেয়াল রাখে আমার। কালকের কথা কি ভুলে গেছে? কি করেছেন উনি? আজ দেখো কিভাবে যত্ন নিচ্ছে। চাই না আমার এমন যত্ন। প্রয়োজন নেই ওনাকে। ইয়ানা বিরক্ত নিয়ে নিজের শরীর থেকে আহানের হাত ঝাড়া মেরে ফেলে দেয়। তারপরে বলে, ছোবেন না একদম আমায়। আর এই সব ন্যাকামো করবেন না। জাস্ট অসহ্য লাগে। আহার নিজের হাতের দিকে তাকিয়ে রাগে চোয়াল শক্ত হয়ে আসলেও আপাতত কিছু বলে না, কারণ সে এখন রাখতে চায় না। আহান ইয়ানাকে উদ্দেশ্য করে বলে, ফ্রেশ হয়ে নাও, ডক্টর আসবে। ইয়ানার কথা বলতে ইচ্ছে করছে না, তবুও কপাল কুঁচকে বলে, ডক্টর কেন? আহান ইয়ানার দিকে না তাকিয়ে বলে, রাতে জ্বর যে এসেছিল সেই জন্য। কয়েকটা থাপ্পড় খেয়ে কারো জ্বর চলে আসে সিরিয়াসলি? কি বিয়ে করলাম রে ভাই! কয়েক থাপ্পড়ে বউ অজ্ঞান হয়ে জ্বর চলে এসেছে। ছ্যাঃ, অগ্নিচৌধুরী কপালে এই ছিল। ইয়ানা কিছু একটা বলতে যাবে, তখন অনুভব করলো দুটি গাল ব্যথায় টনটন করছে। তারপর আস্তে করে বলে, নিজের হাতের দিকে একবার তাকিয়েছেন? দানব আকৃতির হাত। আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে এতেই আমি অনেক খুশি। তাছাড়া আমার জ্বর এসেছিল কখন? আর আমার জ্বর আসুক বা মরে যাই, তাতে আপনার কি? আপনাকে এত কিছু ভাবতে হবে না। আহার নিজের রাগটাকে আর আটকাতে পারেনি, খাটের পাশে রাখা কাঁচের জগটা সজোরে ফেলে দিয়ে বলে, ঠিক বলেছিস, তোকে মেরে ফেলা উচিত ছিল। সারা রাত জেগে জ্বর কমার জন্য সেবা না করে একদম গলা টিপে মেরে ফেলা দরকার ছিল। এমনিতে আমি অনেক খুন করেছি, আর তোর মতো এমন একটা ঘাড়তারাকে মারলে অগ্নিচৌধুরীর কিছু যায় আসতো না। ইয়ানা আহানের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। অগ্নিচৌধুরী রাত জেগে কাউকে সেবা করেছে, তাও আবার আমাকে? এটা কি স্বপ্ন নাকি বাস্তব কথা? হঠাৎ করে ইয়ানার অবাধ্য চোখগুলো আহানের হাতের দিকে যায়। বুকটা আঁতকে ওঠে। হাত থেকে তাজা লাল রক্ত ফ্লোরে টিপ টিপ করে পড়ছে। ইয়ানা বিচলিত হয়ে আহানের হাত ধরতে গেলে আহান হাত সরিয়ে নিয়ে বলে, ছোবে না একদম আমায়। আমার থেকে দূরে যাওয়ার ইচ্ছে আছে তাই না? ঠিক আছে, এক্ষুনি মেরে দিচ্ছি। আমার থেকে দূরে যেতে পারবে একমাত্র মৃত্যুর মাধ্যমে। তাই এইসব এক্সট্রা কেয়ার দেখাতে হবে না। ইয়ানা রাগী চোখে তাকিয়ে বলে, বারবার মেরে দিবেন দিবেন বলেন কেন? মারতে পারবেন কখনো আমায়? আপনি নিজেও জানেন কখনো মারতে পারবেন না। তাই এখন এইসব কথা বাদ দেন। মারার হলে মেরে দিয়েন, কিছু বলবো না। আগে হাতটা দেখতে দিন। ইয়ানা আহানের হাতটা নিজের উরুর উপর নিয়ে বলে, ইস, কতখানি কেটেছে! কিন্তু দেখে তো মনে হচ্ছে না এখন কেটেছে। এটা তো ছোট ছোট। সত্যি করে বলুন কিভাবে কেটেছেন? কাল তো ঠিক ছিল। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, কি করব? এই হাত দিয়ে কালকে কতগুলো থাপ্পড় দিয়েছি। খুব কষ্ট পেয়েছো তুমি। রাতে প্রচুর জ্বর এসেছিল। হাত তো আর কেটে ফেলতে পারবো না। কেটে ফেললে তোমায় আদর করব কিভাবে? তাই যতটুকু পেরেছি আঘাত করেছি। আর এইসব আঘাতে অগ্নিচৌধুরী কিছু হয় না। ইয়ানা, সত্যি, সত্যি আপনার মানসিক সমস্যা আছে। না হলে কোনো সুস্থ মানুষ এতটা ডেসপারেট কিভাবে হয়? নিজেকে নিজে কেউ এভাবে আঘাত করে? যখন আমাকে আঘাত করেন তখন মনে থাকে না, এখন তাই বলে নিজেকে আঘাত করবেন? ইয়ানা এসব বলতে বলতে হাতে মলম আর ব্যান্ডেজ করে দেয়। আহান তারপর খাট থেকে উঠে ড্রয়ার থেকে একটা পেপার বের করে এনে ইয়ানার হাতে দিয়ে বলে, এই নাও, এটা তোমার জন্য। ইয়ানা কপাল কুঁচকে কাগজটা হাতে নিয়ে খুলতেই মুখে একরাশ হাসির ঝিলিক প্রকাশ পায়। খুশিতে আত্মহারা হয়ে সমস্ত রাগ ভুলে গিয়ে আহানকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ আমাকে আবার ভার্সিটিতে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। আহান শুধু অবাক হয়ে তাকিয়ে রয়েছে।
কে বলবে এই মেয়ে ভার্সিটি পড়ুয়া অ্যাডাল্ট মেয়ে, লাফালাফি করছে একদম বাচ্চাদের মতো। এখন যে আমাকে জড়িয়ে ধরলো, যদি উল্টোপাল্টা কিছু করে ফেলি, সেই ধারণা আছে এই মেয়ের? না, এই মেয়ে কখনো শান্তিতে থাকতে দিবে না। অসভ্য ঘাড়ত্যাড়া একটা মেয়ে। আমার অবাধ্য ইচ্ছেগুলোকে বারবার জাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর আহানি আনান দিকে তাকিয়ে বলে, এইভাবে জড়িয়ে ধরে রাখবে নাকি ছাড়বে? দেখো, বউয়ের সাথে রোমান্স করার একটুও সময় নেই। রাতে আমি একদম ফ্রি থাকি, তখন জড়িয়ে ধরবা। আর ভার্সিটিতে যেতে মানা করেছে কখনো? এতদিন আটকে রাখার জন্য উপযুক্ত কারণ ছিল। সময় হলে সেটাও জানতে পারবে। কিন্তু আমি আজও জানতে পারলাম না বউ আমাকে কবে থেকে ভালোবাসতে শুরু করেছিল। ইয়ানার প্রথমে আহানের কথা শুনে লজ্জা লাগলেও লাস্টের কথায় অবাক হয়ে তাকায়। আহান ইয়ানার তাকানো দেখে বলে, এইভাবে তাকাচ্ছ কেন? বললাম না এখন রোমান্স করার সময় নেই। ইয়ানা আহানের কথা শুনে বিরক্তি নিয়ে বলে, অসভ্য, মুখে কিছু আটকায় না। ভালোবাসি কখন বললাম আপনাকে? আপনার মতো এমন ক্যাঙ্গারুকে কে ভালোবাসতে যাবে? আহান ইয়ানাকে বিছানায় ফেলে দিয়ে 2 হাত দিয়ে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট রাবিশ! কে ক্যাঙ্গারু? সাহস কি করে হয় ক্যাঙ্গারু বলার? অগ্নি চৌধুরীর এক রাতের বেড পার্টনার হওয়ার জন্য কত মেয়ে লাইন লেগে থাকতো, আর তোমার মতো এইটুকু একটা মেয়ে আমায় ক্যাঙ্গারু বলতেছ? হিয়ানা তো মজা করে বলছিল, কিন্তু এই লোক এইভাবে রেগে যাবে কে জানতো। তবে বেড পার্টনার হতে চাইতো এই কথাটা একদম ভালো লাগেনি। হিয়ানা মন খারাপ করে বলে, নিজের বডি যদি দেখিয়ে দেখিয়ে হেঁটে চলেন, তাহলে তো মেয়েরা চাইবে। এখানে আহামরি কিছু নেই। সরুন আপনার ওপর থেকে। আমার ওপর থেকে যে মেয়েগুলো আপনাকে চাইতো তার কাছে যান। আহান ইয়ানাকে আরেকটু জোরে চেপে ধরে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলে, আর ইউ জেলাস? আশ্চর্য, এখানে জেলাসের কি আছে? তাদের কথার মাঝেই দরজায় টোকা পড়ে। আহান বিছানা থেকে নামতে নামতে বলে, মনে হয় ডাক্তার চলে এসেছে। আপনি সত্যি সত্যি ডাক্তার ডেকেছেন? আপনার দানব মার্কা হাতের থাপ্পড় খেয়ে তো সামান্য জ্বর এসেছিল, এটা তো এমনি ঠিক হয়ে যেত। বেশি বোঝো আমার থেকে। তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না, সেটা জ্বর বা অন্য কিছু। গট ইট? ইয়ানা আর কথা বাড়ায় না, নিজের মাথায় বড় একটা ঘোমটা টানে। যাই হোক, মুখ দেখানো যাবে না। থাপ্পড়ের দাগ এখনো গালে লেগে আছে, দেখা যাচ্ছে। দেখতে পারলে ইজ্জত শেষ। এরপর ডক্টর রুমে এসে ইয়ানা চেক আপ করে বলে, হয়তো একটু মানসিক চাপের কারণে জ্বর এসেছিল, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আহানের কাছে ডক্টরের কথাগুলো পছন্দ হয়নি। সারা রাত ওর বউ জ্বরে ছটফট করেছে, আর ডক্টর ভালোভাবে চেক আপ না করেই বলে বলে দেয় ঠিক আছে। আহান ডক্টরের দিকে বিরক্তি নিয়ে বলে, আপনার ডাক্তারি নিয়ে আমার সন্দেহ হচ্ছে। কে বলেছে ঠিক আছে? আপনি ভালোভাবে দেখেছেন? ভালোভাবে দেখে বলেন ঠিক আছে কিনা, না হলে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। ডক্টর ভ্যাবলার মতো তাকিয়ে আজ প্রথমবার কেউ তার পেশার উপর সন্দেহ করেছে। সে কারোর বাসায় যায় না, আখানের বাবা ওনার ফ্রেন্ড, তাই উনি ফোন পাওয়া মাত্রই চলে আসে। নিজের পেশা নিয়ে অনেক সুনাম অর্জন করেছেন উনি। আর আজ কিনা একজন সুস্থ ব্যক্তিকে সুস্থ বলায় ওর পেশার দিকে আঙ্গুল তুলবে? ইয়ানার আহানের কথা শুনে বিরক্তি লাগছে, লোকটা আসলেই সাইকো। এরপর ইয়ানা ডক্টর দিকে তাকিয়ে বলে, ও আঙ্কেল কিছু মনে করবেন না, আমি এখন সুস্থ, আপনি এখন যেতে পারেন। ডাক্তার চলে যেতেই আহান বিরক্তি নিয়ে বলে, আজকাল যে কেউ ডক্টর হয়ে যায়, চলো তোমাকে নিয়ে হসপিটালে যাই। হিয়ানার বিরক্তি লাগলেও কিছু করার নেই, ঠান্ডা মাথায় বলে, আমার কিছু হয়নি আহান, আমি একদম ঠিক আছি। আহান কপাল কুঁচকে বলে, ঠিক তো? হুম, পাক্কা। আপনার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, আপনি ফ্রেশ হয়ে আসুন। আহান চলে যেতেই ইয়ানা একটা শ্বাস নেয়। মনে মনে বিড়বিড় করে বলে, সাইকো একটা। ইয়ানা আহান আহিয়াকে বিদায় করে দিয়ে রুমে ঢুকতে চোখ যায় ড্রেসিং টেবিলের উপর বক্সটার দিকে। হাতে নিয়ে দেখতে পায় অনেক দামি একটা ফোন, সাথে রয়েছে একটা চেরকোট। ফোন পেয়েছো ভালো কথা, আজে বাজে নম্বর সেভ করবে না। যদি এমন কিছু দেখি তাহলে মোবাইল কেড়ে নিতেও সময় লাগবে না। আর আমি ফোন দিলে সাথে সাথে রিসিভ করবে, একটুও যাতে দেরি না হয়। ভার্সিটিতে গেলে আমি পাশে থাকবো না, তখন ফোন কাজে লাগবে। ইহানা তো শুধু অবাক হচ্ছে, একসাথে এতগুলো ঠিক হজম হচ্ছে না। আহান নিজের কেবিনে কিছু ফাইল চেক করছিল, তখনই বাইরে থেকে টোকা পড়ে আরিফ, ভাই আসবো? আহান ফাইলের দিকে তাকিয়ে বলে, আয় কি খবর পেয়েছিস ওইটা বল। আরিফ, ভাই রায়ানের মৃত্যুর খবর ওরা জেনে গিয়েছে। এখন ওর বাপ পাগলা কুকুরের মতো ক্ষেপে আছে, সময়ের অপেক্ষা করছে কখন প্রতিশোধ নেবে। রায়ানের মামা কানাডা জেল থেকে এখনো মুক্তি পায়নি, শুনেছে রায়ানের বাপ আর মা বাংলাদেশে ব্যাক করেছে। আহান,
জানি আমি এসব। আমাকে হুমকিও দিয়েছিল। আমার বউকে নাকি মেরে দিয়ে আমাকে তিলে তিলে শেষ করে দিবে। কিন্তু ও জানে না আমি অগ্নি চৌধুরী। বেঁচে থাকতে ওর বউয়ের ওপর কেউ নজরও দিতে পারবে না। তবু বউটাকে কয়েকদিন সবার আড়ালে রেখেছি। বাড়ি থেকে বের হতে দেইনি। কিন্তু এখন স্বাধীন। আমার বউ ভার্সিটিতে যাবে, দেখি কার কত কলিজা ওকে কিছু করার। আমিও তার কলিজা ছিঁড়ে কুকুরের আহার বানাবো। আরে মাঝে মাঝে ভেবে পায় না এমন হৃদয়হীন মানুষ কাউকে এত ভালোবাসতে পারে। অন্ধকার টর্চার সেলে যে খেলায় মেতে ওঠে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করে সেটা শুধু আমরা জানি। কিভাবে তিলে তিলে মানুষের দেহ থেকে রুহ আলাদা করে। কিন্তু দেখো, ভাবির জন্য কত ভালোবাসা। কিন্তু ভাবি তো ভাইয়ের আসল রূপ এখনো দেখেনি। সহ্য করতে পারবে তো উনি? নাকি সময়ের ব্যবধানে সবকিছু পাল্টে যাবে, ছেয়ে যাবে কোনো এক অন্ধকার ভবিষ্যৎ? আখান আরিফকে এইভাবে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলে, কি হয়েছে, মাঝ রাস্তায় এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আরিফ ভাবনার মধ্যেই বলে, ভাবছি মানুষ এতটা ভালো কি করে বাঁচতে পারে, আর সে যদি হয় কোনো হৃদয়হীন মানুষ। আহান, মানে কি বলতে চাইছিস তুই? আহানে ধমকে আরিফের হুঁশ আসে। সে এতক্ষণে বুঝতে পারে কি বলতে যাচ্ছিল। তারপর কথা ঘুরিয়ে বলে, না না ভাই, তেমন কিছু না, এমনি বলছিলাম আর কি। আহান চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে, ঠিক আছে, এখন বের হ রুম থেকে, আমার কিছু কাজ আছে। আরিফও কোনো কথা ব্যয় না করে কেবিন থেকে বের হয়ে পড়ে। আরিফ চলে যেতে আহার নিজের ল্যাপটপ ওপেন করে ইয়ানার কাণ্ড দেখে বড়সড় ঝটকা খায়। ইয়ানা আহানের শার্ট আর প্যান্ট পরে উড়াধুরা ডান্স করছে। পুরো ঘরের অবস্থা খারাপ। মুহূর্তের মধ্যে যেন ডাকটা মাথায় চেপে বসে। নিজের জামা কাপড়ে এই অবস্থা দেখে চোয়াল শক্ত হয়ে যায়। এখন ইয়ানা সামনে থাকলে নির্ঘাত কয়েকটা থাপ্পড় খেয়ে ফেলতো। সাহস কি করে হয় এই মেয়ের আমার জামা কাপড় পরার? অগ্নি চৌধুরী জিনিসপত্রে হাত দেওয়ার সাহস কারণ নেই। আর এই মেয়ে জামা কাপড় নিয়ে নাচানাচি করছে। তারপর আবার বিরক্তি নিয়ে ল্যাপটপের দিকে তাকায়। এখন ইয়ানাকে ভালোভাবে পরখ করে। ঠোঁটের কোণায় হালকা একটা চিলতে হাসি ফুটে ওঠে। কারণ আহানের শার্ট ইয়ানার হাঁটু বরাবর। প্যান্ট পরার কারণে পাগুলো দেখা যাচ্ছে না। হঠাৎ করে আহানের পেট ফেটে হাসি পাচ্ছে ইয়ানার এই রূপ দেখে। কেমন জানি ভালো লাগা কাজ করছে। এই পোশাকে ইয়ানাকে নিজের কাছে হুড়োপুরি লাগছে। ইয়ানার দিকে আর তাকাতে পারল না। নয়তো এই মেয়ে রূপে ঘায়েল হয়ে আজ আর মিটিংয়ে মন বসবে না। ইস! ইহানা রুমে বসে বসে মোবাইলে কোরিয়ান ড্রামা দেখছিল, কিন্তু আজ ড্রামা দেখতেও ভালো লাগছে না। কাল থেকে ভার্সিটি যাবে এটা ভাবলেই যেন খুশি খুশি লাগে। তারপর চলে যায় দাদুমণি রুমে। রুমের সামনে গিয়ে টোকা দিয়ে বলে, দাদুমণি আসবো? দাদুমণি ইয়ানার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আয়। বলে ঢোকার কি আছে? ইয়ানা রুমে ঢুকে দাদুমণির পাশে বসে বলে, বলে ঢোকা ভালো। হতে পারে তুমি স্বপ্নে দাদাজানের সাথে প্রেম করছো। দাদুমণি ইয়ানার কানে মোচড় দিয়ে বলে, প্রেম করার বয়স আমার না তোদের। খুব তাড়াতাড়ি যাতে বড় মা হতে পারি। একটা বাচ্চা আসলে দেখবি আহান একদম ঠিক হয়ে যাবে। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইস, কি লজ্জা, কি লজ্জা! দাদুমণি ইয়ানার লজ্জা মিশ্রিত মুখের দিকে তাকিয়ে বলে, আর লজ্জা পেতে হবে না। আমার নাতিটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু তোর। ইয়ানা দাদুমণির কথায় তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তোমার মনে হয় উনি আমার কথা শুনে? কিছু বলতে গেলেই ধমকাধমকি আর সাথে থাপ্পড় ফ্রি। তারপর ইয়ানা মাথা থেকে ওড়না সরিয়ে গাল দেখায়, যাতে কেউ না দেখে তাই ঢেকে রেখেছিল। ইয়ানার গালে থাপ্পড়ের দাগগুলো এখনো বোঝা যায়। আহান কিভাবে বিয়ে করেছে ইয়ানাকে তার সম্পর্কে দাদুমণি সব জানে। ইউবি রায়ান ওনাকে সবকিছু বলেছে, কিন্তু ইয়ানার গালে থাপ্পড়ের দাগ দেখে চোখে পানি চলে আসে। ইয়ানার গালে হাত দিয়ে বলে, আমার দাদু ভাই এমন ছিল না রে। বাকি বাচ্চাদের মতোই চঞ্চল হাসি খুশি ছিল। কিন্তু কোনো এক মিথ্যা প্ররোচনায় পড়ে কালো দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। ইয়ানা দাদুমণির দিকে তির্যক দৃষ্টিতে বলে, কি এমন হয়েছিল ওনার জীবনে যে উনি এইসবের দিকে ধাবিত হয়ে পড়ে? আর দাদুমণি, ওনার মা কোথায়? আজ ওনার মা যদি থাকতো নিশ্চয়ই উনি এইভাবে বিগড়ে যেতেন না। ওনার মা কি বেঁচে নেই? দাদুমণি ইয়ানার মাথায় হাত রেখে বলে, সময় হলে সব জানতে পারবে। এখন এসব জানার প্রয়োজন নেই। ইয়ানা, তুমি মানা করেছিলে যাতে আহানকে ওনার মা সম্পর্কে জিজ্ঞাসা না করি। তাই আমি করিনি। কিন্তু এখন তোমায় বলতেই হবে। প্লিজ দাদুমণি, প্লিজ বলো না। আমিও জানতে চাই কে ওনার মা। কেন উনি কালো দুনিয়ায় যেতে হয়েছে ওনাকে? আর কেনই বা বাবাকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলে, ওনাকে বাবা বলে ডাকে না? কি হয়েছে ওনার অতীতে? সবকিছু বলো দাদুমণি। দাদুমণি নিচের দিকে তাকিয়ে আছে, কি বলবে ইয়ানাকে এখন। দাদুমণি নীরবতা দেখে ইয়ানা বলে, তুমি যদি না বলো তাহলে তোমার নাতিকে গিয়ে জিজ্ঞাসা করব। হিয়ানার কথা শুনে দাদুমণি আঁতকে ওঠে।
আহানকে জিজ্ঞাসা করলে তো বাড়িতে ঘূর্ণিঝড় শুরু হবে নিশ্চিত। দাদুমণি, খবরদার এই প্রশ্ন কখনো জিজ্ঞাসা করবি না। ইয়ানা, ঠিক আছে, বলবো না যদি তুমি বলো। ইয়ানা এবার দাদুমণির পায়ে ধরে ঠোঁট উল্টে বলে, বলবে না আমাকে? বুঝেছি, আমাকে তোমার নাতি মনে করো না। দাদুমণি ইয়ানাকে বুকে জড়িয়ে বলে, ভালোই বসে আনতে দেখছিস, বসে আনতে জানিস দেখছি। এত মায়া বাড়াস না, পরে তোদের রেখে শান্তিতে মরতেও পারবো না। ইয়ানা দাদুমণির দিকে তাকিয়ে বলে, যদি আর কখনো মরার কথা বলো তাহলে তোমার সাথে কথাই বলবো না। এখন দাদা জানের লক্ষ্মী বউয়ের মতো সবকিছু বলো। দাদুমণি একটা গম্ভীর গভীর নিঃশ্বাস ফেলে। আজ উনি ইয়ানাকে সেই সত্যের সম্মুখীন করবে, যাকে উনি আগেই পেছনে ফেলে এগিয়ে এসেছে। সেই সত্য, যা আজও আহান ভালোভাবে জানে না। দাদুমণি ইয়ানার দিকে তাকিয়ে বলে, তোকে আজ সব বলবো, কিন্তু তার আগে কথা দে তুই এইসব আহানকে বলবি না। কারণ এই সত্য আহান জানে না। সঠিক সময় হলে আমি ওকে সব বলবো। ইয়ানা, তুমি চিন্তা করো না দাদি, আমি কাউকে কিছু বলবো না। তারপর দাদুমণি ইয়ানাকে অতীতের সত্যের সম্মুখীন করতে থাকে। দিনটি ছিল বর্ষাকাল, যখন আহানের জন্ম হয়। আমাদের বাড়ির প্রথম বংশধর ছিল। আহানের মায়ের নাম লিখা, আর ওর একটা বোন ছিল, তার নাম লিনিয়া। লিনিয়া শিখার থেকে 1-1.5 বছরের ছোট ছিল। আহানকে যেদিন হসপিটাল থেকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে, সেদিন থেকে লিনিয়া আমাদের বাড়িতে থাকতে শুরু করে। আহানকে নিয়ে আমাদের জীবন সুখে শান্তিতে চলছিল। হঠাৎ একদিন জানতে পারি লিনিয়ার রণবীর শেখ নামক এক ব্যক্তির সাথে সম্পর্ক। শুনেছি ওর অবৈধ সন্তান নাকি ওর গর্ভে। এই নিয়ে লিনিয়াকে বৌমা মেরেছিল। এমনকি চৌধুরী বাড়িতে থাকা নিয়েও অনেক কথা শোনায়। লিনিয়া মার আর এত অপমান সহ্য না করে রেগে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু রেডি হয়ে রোড হয়ে যাওয়ার সময় অন্য মনস্ক থাকায় এক গাড়ির সাথে ধাক্কা খায়। এই খবর সাজিদের কানে আসা মাত্র হসপিটালে দ্রুত নিয়ে যাওয়া হয়, কিন্তু ওর বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। এটা লিনিয়া কিছুতেই মেনে নিতে পারে না। ওর বাচ্চার মৃত্যুর পেছনে বৌমাকে দায়ী করতে থাকে। রণবীর তখন দেশের বাইরে ছিল ব্যবসায়ী কাজে। লিনিয়ার প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। তারপরও সময়ের সাথে আস্তে আস্তে শান্ত হয়ে পড়ে। আমরা ভেবেছিলাম হয়তো ও নিয়তি মেনে নিয়েছে, কিন্তু আমরা ভুল ছিলাম। লিনিয়া শান্ত থাকার অভিনয় করে বৌমাকে ধ্বংস করার ছক কষতে থাকে। শুরু হয় তার প্রতিশোধের আদিম খেলা। নিত্যদিন একটা না একটা ঝামেলা লেগেই থাকতো, কিন্তু আমরা বুঝতেই পারিনি এগুলো লিনিয়া করেছে। আরেকটা কথা, আমার শুধু এক ছেলে না, আমার আরেকটা ছেলে ছিল মাজেদ চৌধুরী, আর ওর বউ হেনা চৌধুরী। আহানা যখন 12 বছর বয়স, তখন মাজেদ আর হেনার ঘর আলো করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। আমাদের আনন্দ দেখে লিনিয়া হিংসায় জ্বলছিল, কারণ সে সংসার করতে পারেনি, তাই বৌমাকে হিংসে করত। এইভাবে নিত্যদিনের ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিল দিনগুলো। চৌধুরী বাড়ির সুখ শান্তি যেন কিভাবে বন্ধ হয়ে যাচ্ছিল। বৌমা আর সাজেদের মাঝে প্রায় ঝগড়া হতো, আর আহান এসব দেখতে না পেরে আমার সাথে এসে শুয়ে থাকতো। একদিন হেনা তার মেয়েকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে যায়। তখনই দেখে লিনিয়া বাইরে মুখে ওড়না পেঁচিয়ে কোথায় যেন যাচ্ছে। লিনিয়ার উপর হেনার সন্দেহ হয়, তাই সে রুমে এসে মাজিদকে ডেকে তোলে। মাজিদ আর হেনা তাদের মেয়েকে ঘুমে রেখে লিনিয়ার পিছু করে। লিনিয়া বুঝতে পারেনি তার পেছনে হেনা মাজিদ আছে। সে একটা পরিত্যক্ত গোডাউনে প্রবেশ করে, কাউকে জড়িয়ে ধরে বলে, ইস, কতদিন পর তোমার দেখা পেলাম। কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। সাজেদ চৌধুরী আর শিখা চৌধুরীর মাঝে প্রতিনিয়ত ঝগড়া লাগিয়েই রেখেছি। বোঝাতে পারবো না তোমাকে কি যে শান্তি লাগে। তোমার সাথে আমার সংসার করতে দেয়নি। শিখা চৌধুরী যদি ওই দিন আমাকে কথা না শোনাতো, তাহলে ওই দিন আমি বাড়ি থেকে বের হতাম না, আর না আমাদের সন্তানের কিছু হতো। এখন শুধু চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি আমাদের নামে করে নিলেই হবে। পরে এক একটাকে রাস্তায় ছুঁড়ে ফেলবো। এরপর লিনিয়া আর তার সামনে থাকা ব্যক্তিটি বিশ্রীভাবে হাসা শুরু করে। মাঝে তার হেনার বুঝতে বাকি নেই সামনে থাকা ব্যক্তিটি কে। এটা রণবীর শেখ ছিল, লিনিয়ার প্রেমিক। একটু পর মাজিদ আড়াল থেকে বের হয়ে আসে। মাজিদ রেগে গিয়ে রণবীরকে বুক বরাবর লাথি মারে। শুরু হয় তাদের মধ্যে সংঘর্ষ। এক পর্যায়ে লিনিয়া গিয়ে মাজিদের বুক বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। হেনা চিৎকার করে আড়াল থেকে বের হয়ে আসে। দাদুমণি হু হু করে কেঁদে ওঠে। হিয়ানারও কান্না করে দেয়। দাদুমণির আরেকটা ছেলে ছিল। আহানের খালার খারাপ হওয়ার সাথে আহানের মায়ের প্রতি এত ঘৃণার কারণ কি? হিয়ানা কাঁপাকাঁপি কণ্ঠে বলছে, এরপর কি হয়েছিল? কাকাই আর কাকিমার মেয়ে কোথায় এখন? দাদুমণি চোখের পানি মুছে আবার বলা শুরু করে। মাজিদ লিনিয়া ছুরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু এতেই তারা শান্ত হয়নি। তারা হেনাকে প্রচুর আঘাত করে।
মাজেদের মাথায় আঘাত করতে গেলে হেনা তাদের পায়ে পর্যন্ত পড়েছিল, কিন্তু তারা শোনেনি। মাজেদকে মেরে ফেলে, আমার আদরের ধনকে আমার কাছ থেকে দূরে করে দেয়। হেনার চিৎকার ওই দিন মাটি পর্যন্ত কেঁপেছিল, কিন্তু ওই নরপশুদের দল হেনার কান্না শোনেনি। তাদের চিন্তা ছিল চৌধুরী বাড়ির সম্পত্তি। মাজেদ যদি মারা যায় তাহলে চৌধুরী বাড়ির একজন উত্তরাধিকারী কমে যাবে, তাই তারা এই সুযোগ হাতছাড়া করেনি। মাজেদ মৃত্যুর আগে হেনাকে পালিয়ে যেতে বলেছিল, কিন্তু হেনা মাজেদকে একা রেখে যায়নি। মৃত্যুর শেষ পর্যন্ত স্বামীর পাশেই ছিল। হেনার প্রায় মৃত্যু দশা ছিল। লিনিয়া মাজেদ সে মৃত্যুকে অ্যাক্সিডেন্টের রূপ দেয়, চলন্ত গাড়ির নিচে ফেলে দেয়। দাদুমণি কান্নার কারণে কথা বলতে পারছে না। হিয়ানারও কান্নার কারণে হেঁচকে উঠে গেছে। এরপর কি হয়েছিল দাদুমণি? দাদুমণি আবার বলতে শুরু করে। এরপর লিনিয়া আগে থেকেই রুমে এসে ঘুমিয়ে পড়ে যাতে কেউ সন্দেহ না করে। আমরা পরে জানতে পারি অ্যাক্সিডেন্টের কথা। মাজেদ আর হেনার লাশকে তদন্তে পাঠিয়ে দেয়, কিন্তু পুলিশ তেমন কিছু পায়নি। মাজেদ আর হেনার মেয়ে আর কেউ না, আমাদের আহিয়া। কিন্তু আহান আহিয়াকে সব সময় আগলে রেখেছে। হেনা আহানকে খুব বেশি আদর করত। হেনা আর মাজেদের মৃত্যুতে আহান একদম ভেঙে পড়েছিল। কোনো রকম ওকে সামলে রেখেছি। এইভাবে আরো কয়েকদিন যায়, কিন্তু চৌধুরী বাড়ির সুখ এখনো কাটিয়ে ওঠেনি। দুঃখ এখনো কাটিয়ে ওঠেনি। এই মাঝে লিনিয়া আরেক ষড়যন্ত্র শুরু করে। সাজেদার বৌমার সুযোগ নিয়ে আহানের কানে বিষ দিতে শুরু করে। আহানের মায়ের নাকি কার সাথে অবৈধ সম্পর্ক আছে সে নিয়ে ঝগড়া হয়। আহান যেহেতু তখন ছোট ছিল, তারপর লিনিয়া ওকে আদর করতো, সেজন্য আহান লিনিয়ার কথা বিশ্বাস করে নেয়। একদিন সাজিদ আর শিখা ঝগড়া করছিল, তখন শিখা রাগের মাথায় বলেছিল, আমি আর তোমার সংসার করব না। তখন সাজেদ রাগের মাথায় বলেছিল, হ্যাঁ যাও, তোমার কোন প্রেমিক আছে তার কাছে, থাকতে হবে না আমার সাথে। আর এই কথার সুযোগ নেয় লিনিয়া। আহানকে বোঝায় তাকে ছেড়ে ওর মা অন্য কোথাও চলে যাবে। বৌমার অন্য কারোর সাথে সম্পর্ক, আহানের ছোট মস্তিষ্ক এটাই মেনে নেয়। শিখাও এইসব ঝামেলায় আহানকে সময় দিত কম, আর এই সুযোগ নিত লিনিয়া। এরই মধ্যে লিনিয়া পড়াশোনার নাম করে চৌধুরী মহলে বাইরে যায়। সেখান থেকে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। লিনিয়া চলে যেতে চৌধুরী বাড়িতে শান্তি ফিরে আসে, কিন্তু লিনিয়া যে অশান্তির কারণ ছিল সেটা কেউ বুঝতে পারেনি। এইভাবে কয়েক মাস চলে যায়। আইয়া একটু একটু দাঁড়াতে পারে। একদিন আইয়াকে নিয়ে আমি আর আহান দাদুভাই বাগানে খেলা করছিলাম। ঠিক তখনই রুমের ভেতর থেকে আবারও চেঁচামেচির শব্দ ভেসে আসে। আমি আহান আহিয়াকে নিয়ে ভেতরে যাই। ভেতরে প্রবেশ করতেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বৌমা একটা ছেলের সাথে আপত্তিকর অবস্থায়। আমি সাথে সাথে আহান আর আহিয়াকে নিয়ে রুমে দিয়ে আসি। তারা ছোট মানুষ, এইসবের সম্মুখীন হওয়া ঠিক না। আমি তাদের রুমে দিয়ে এসে নিচে নামি, দেখি সাজিদ অফিস থেকে চলে এসেছে। সাজিদ আর ছেলেটার মধ্যেই ধস্তাধস্তি হওয়া শুরু করে। আমি শিখার সামনে গিয়ে ওর গালে থাপ্পড় দিয়ে বলি, ছি বৌমা, এসব কি? লজ্জা করে না স্বামী সন্তান থাকতে পরপুরুষের সাথে তামাশা করতে? তুমি তো আমাদের আদর্শ বৌমা, তাহলে আজ আমি কাকে দেখছি? আমার কথা বলার সাথে সাথে শিখা আমার চুলের মুঠি ধরে বলে, চুপ বুড়ি, একটা কথাও বলবি না। অনেক চালিয়েছিস, আর সহ্য করব না। এখন সম্পত্তিগুলো সুন্দর করে আমাদের নামে করে দে, নয়তো তোর আদরে নাতি নাতনির লাশ পড়বে। আমি শিখার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলি, আচ্ছা, আমার নাতি নাতনির লাশ পড়বে? আগে নিজেদেরকে তো বাঁচা। তখন ওই আমাদের বাড়ির ড্রাইভার হামিদ পুলিশ নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। পুলিশ দেখে শিখা আর তার প্রেমিক ভয় পেয়ে যায়। তারা সাথে সাথে আমার গলায় ছুরি ধরে, কিন্তু পুলিশের বুদ্ধির সাথে তারা পেরে ওঠেনি। পুলিশ শিখা আর তার প্রেমিককে থানায় নিয়ে যায়। ইয়ানা, তার মানে আহানের মায়ের অন্যজনের সাথে সম্পর্ক ছিল, আর আহিয়া আহানের নিজের বোন নয়? দাদুমণি, না, আমার বৌমা ছিল ফুলের মতো পবিত্র, ওর কারোর সাথে সম্পর্ক ছিল না। ইয়ানা, কিন্তু দাদুমণি, তুমি তো বললে উনি প্রেমিকের সাথে মিলিয়ে তোমাদের ওপর হামলা করেছিল। দাদুমণি, করেছিল, কিন্তু ওটা শিখা ছিল না। ইয়ানা, অর্থাৎ? দাদুমণি, মানে লিনিয়া পড়ার জন্য বাইরে যায়নি, প্লাস্টিক সার্জারি করে শিখার রূপ নেওয়ার জন্য গিয়েছিল, আর এতে সফলও হয়েছে। একদিন শিখা লিনিয়ার রুম পরিষ্কার করতে যায়, তখন একটি ক্যামেরা দেখতে পায়। আর এটা হলো সেই ক্যামেরা যেদিন মাজেদ ওদের কুকর্মের কথা ভিডিও করেছিল। তারা মাজেদ আর হেনাকে মেরে ক্যামেরাটা ছিনিয়ে নিয়েছিল, কিন্তু ভুলবশত লিনিয়া সেই ক্যামেরা নিজের সাথে নিতে ভুলে যায়। সাজেদ বাসায় ছিল না, তাই শিখা ক্যামেরাটা নিয়ে আমার কাছে আসে। পরে আমরা ক্যামেরাটা ল্যাপটপে ওপেন করি। সেদিন লিনিয়া রণবীরের আসল কুকীর্তি জানতে পারি। ওই দিন শিখা খুব কান্না করেছিল লিনিয়ার আসল রূপ দেখে।
পরে আমরা লিনিয়াকে পুলিশে দেওয়ার জন্য ক্যামেরাটা নিয়ে শিখা আর আমি চুপি চুপি পুলিশের স্টেশনে যাই। আর এইদিকে আমি আখান আর আহিয়াকে নিয়ে খেলা করছিলাম। আমরা আগে থেকেই হামিদকে সব জানিয়ে রাখি, যাতে বিপদে পড়লে সাহায্য করে। হলো তাই। বৌমা পুলিশের কাছে গিয়েছিল তো ঠিক, কিন্তু আর ফিরে আসেনি। ওই দিন লিনিয়া শিখার রূপ ধরে এসেছিল সাজিদকে ফুসলিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে। কিন্তু সে জানতো সাজিদ অফিস থেকে রাতে আসবে, তাই তার প্রেমিক রণবীরকে হুডির আড়াল করে চৌধুরী বাড়িতে প্রবেশ করায় নষ্টামি করার জন্য। কিন্তু তাদের চাল উল্টে যায়। তার আগেই সাজিদ বাড়ি চলে আসে। আমিও প্রথমে ভেবেছিলাম এটা শিখা, কিন্তু ওর বোনের সাথে হাত মিলিয়েছে। কিন্তু আমি শিখাকে ভালোভাবে চিনি, জানি ও এইসব করতেই পারে না। পরে আমি ভালোভাবে পরখ করলাম, এতে সফলও হয়েছে। কারণ লিনিয়ার হাতে একটা আঘাতের চিহ্ন আছে। যখন সে অ্যাক্সিডেন্ট করেছিল তখন হয়েছে। পরে আমি নিশ্চিন্ত হলাম এটা লিনিয়ার শিখা নয়। তাহলে শিখা কোথায়? লিনিয়া রণবীরকে পুলিশ গ্রেপ্তার করে। সবকিছু শেষে সাজিদ কান্নায় ভেঙে পড়ে। পরে আমি অপারগ হয়ে সাজিদকে সব খুলে বলি। সাজিদ সবকিছু শুনে শিখাকে খুঁজতে বের হয়ে পড়ে। কিন্তু নিয়তি আমাদের সহায় নেই। আমরা শিখার মৃতদেহ খুঁজে পাই। ওদিন লিনিয়াকে পুলিশে নিয়ে যাওয়ার পর যখন আমি উপরে আহানের কাছে যাই, তখন দেখি আহান অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে রয়েছে। জ্ঞান ফেরার পর শুধু কান্না করছিল আর বলছিল, এমন মা যাতে কারোর না হয়, খুব খারাপ আমার মা। আহান চিৎকার করে বলেছিল, হ্যাঁ বিধাতা আমার ভাগ্যে কেন এমন মা রাখলো? মা সে হয় যে সন্তানের সমস্ত পাপের বোঝা নিজে বহন করে। কিন্তু আমার মা এমন কেন খোদা? ও আমাদের মারতে চেয়েছে, আমি সহ্য করতে পারছি না আল্লাহ। আজ আমি আহান চৌধুরী বলছি, আমার কোনো মা নেই। আমার মা মৃত। আমাকে কেউ জন্ম দেয়নি। আজ আমি আমার জন্মদাত্রীকে দর্পণ করলাম। আহানের আর্তনাদ আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। তার মানে আহান নিচে পুলিশ আসার ঘটনা দেখেনি। তার আগেই মানসিক চাপে জ্ঞান হারায়। আহানের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর যেদিন আমরা শিখার মৃত্যুর খবর জানতে পারি, আমাদের সাহস হয়নি দ্বিতীয়বার ওকে আঘাত করতে। অনেকবার বলার চেষ্টা করেছে যে ওই দিন ওর মা ছিল না, ওর মায়ের রূপে লিনিয়া ছিল। কিন্তু আহানকে শিখার বিষয়ে কিছুই বলতে পারতাম না। এই কথা তুললেই সে প্রচুর রেগে যেত, পাগলের মতো ব্যবহার করতো। আমি ওর অবস্থা দেখে চুপ হয়ে যেতাম। সাজিদ এইসব সহ্য করতে না পেরে বিদেশে পাড়ি জমায়। নিজের স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেনি। সাজিদ চলে যাওয়াতে আহান আরো ভেঙে পড়ে। সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়। আমি আর হামিদ কাজের লোক মিলে আহান আর আইয়াকে মানুষ করতে থাকি। কিন্তু আহানের মন থেকে মায়ের প্রতি ঘৃণা সরাতে পারিনি। শৈশবে ছোট মস্তিষ্কে যা ঢুকেছে তাই মস্তিষ্কে গেঁথে গেছে। শুরু হয় মেয়েদের প্রতি ঘৃণা। সাজেদ চলে যাওয়ায় সাজেদের ওপর অভিমান করে। অভিমান থেকে এক প্রকার রাগে পরিণত হয়। সাজিদ তো পারত আহান আর আইয়াকে আগলে রেখে বাবা আর মায়ের দায়িত্ব পালন করতে। আর এটাই ছিল সাজিদের ওপর অভিমান করার কারণ। আহানের এই ছন্নছাড়া অবস্থা দেখে ওকে কানাডায় পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। কিন্তু দাদুমণি আর বলতে পারল না। তার আগেই এক বিকট আওয়াজে তারা দুজনে কেঁপে ওঠে। সেই আওয়াজে দৃষ্টি অনুসরণ করে ইয়ানা আর দাদুমণি সেদিকে তাকায়। ইয়ানা তাকিয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। ভয়ে ওর কলিজা কেঁপে ওঠে। আহান কোন সময় এসেছে? ও সবকিছু শুনে ফেললো নাকি? যদি না শুনে থাকে তাহলে এইভাবে রেগে আছে কেন? ইয়ানা আহানের কাছে গিয়ে থমকে যায়। আহানের চোখে পানি, পুরো চোখ লাল হয়ে আছে। তার মানে উনি এতক্ষণ কান্না করছিল। ইয়ানা আহানের হাত ধরে বলে, আহান প্লিজ শান্ত হন, এইভাবে রিয়েক্ট করলে হবে? আহান ইয়ানার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে দাদুমণির দিকে এগিয়ে যায়। তারপর বলে, কি বললে দাদুমণি? ওইদিন মিসেস শিখা চৌধুরী ছিল না, ওটা লিনিয়া ছিল। আর মিসেস শিখা বেঁচে নেই মানে? মানে ওইদিন আমার মা ছিল না? আমার মা কি পুরো নির্দোষ ছিল? আমার মা চরিত্রহীন নয়? বলো না দাদুমণি, কিছু তো বলো। দাদুমণি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। নিজের মাকে আমি এতদিন কিভাবে এত ঘৃণা করতে পারলাম? যে মায়ের কোনো ভুল ছিল না। তাহলে তো রায়হানের মা আমার মা নয়। ওটা মিসেস শিখা চৌধুরীর বহুরূপী লিনিয়া। রায়হান আমার সৎ ভাই নয়। বলো না দাদুমণি, যা বলছি সব কি সত্যি? আহানের চিৎকারে পুরো বাড়ি কাঁপছিল। ইয়ানা আজ অন্য এক আহানকে দেখছে, যে কখনো নিজের ব্যক্তিত্ব ছাড়া চলাচল করতো না। সে আজ বাচ্চাদের মতো কান্না করছে। কে বলেছে ছেলেরা কাঁদে না? দাদুমণি আহানের কথায় সম্মতি জানায়। হ্যাঁ, তুই যা কিছু শুনেছিস সব সত্যি। শিখার কোনো দোষ ছিল না। তোর কাকা কাকিয়াকে শিখা নয়, লিনিয়া মেরেছিল। ওদিন পুলিশ শিখাকে নয়, লিনিয়া রণবীরকে ধরে নিয়ে গেছিল। কিন্তু মাঝখান দিয়ে শিখা নিজের প্রাণ দেয়। আহান স্তব্ধ হয়ে গিয়েছে। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে।
আহান তাচ্ছিল্য সুরে বলে, ছি অগ্নি চৌধুরী, কিনা শেষে নিজের মাকে চিনতে পারলো না। ছে, নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কি করে পারলাম এত বছর ঘৃণা করতে? আমার মা তো কোনো দোষ করেনি। এরপর আহান সজোরে দেওয়ালে আঘাত করে, হাতের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। ইয়ানা আহানকে ধরতে গেলে আহান ইয়ানাকে এড়িয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। ইয়ানা দাদুমণির কাছে গিয়ে বলে, দাদুমণি, কি করবো এখন? ওনাকে কিভাবে আটকাবো? উনি যদি নিজেকে নিজে কিছু করে ফেলে? দাদুমণি ইয়ানার দিকে তাকিয়ে বলে, চিন্তা করিস না, কিছু হবে না। আহানকে সামলানোর জন্য আজ তুই আছিস। পারবি না দাদুভাইকে সামলাতে? নিজের স্বামীকে গিয়ে সামলা ইয়ানা। ইয়ানা, হ্যাঁ দাদুমণি, পারবো। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশে আছি দাদুমণি। এরপর ইয়ানা আহানের রুমের দিকে অগ্রসর হয়। ইয়ানা রুমের ভেতরে ঢোকে, কিন্তু আহান কোথাও নেই। আহান তো এইমাত্র রুমে এসেছিল, এইটুকু সময়ে কোথায় যাবে? হঠাৎ করে ব্যালকনির বারান্দার কথা মনে পড়তেই ব্যালকনির দরজা বন্ধ। হঠাৎ করে অজানা ভয়ে বুকটা ধুক করে ওঠে। ইয়ানা দরজার বাহির থেকে আহানকে ডাকতে থাকে, আহান, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে দরজাটা খুলুন না প্লিজ। আচমকা ইয়ানা বাইরে থেকে কোনো কিছু ভাঙ্গার শব্দ পায়। ইয়ানার আর বুঝতে বাকি নেই আহান বাইরে ঘূর্ণিঝড় চালাচ্ছে। একটু পর দেওয়ালে আঘাত করলে যেমন শব্দ আসে, ইয়ানার কানে এরকম শব্দ এসে বাড়ি খায়। ইয়ানা ভয়ে একটু শুকনো ঢোক গেলে, উনি নিজেকে আঘাত করছেন না তো? ইয়ানা আর নিজেকে আটকাতে পারল না, বাইরে থেকে একাধারে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু সেই ধাক্কা জাহানের কান অব্দি পৌঁছাচ্ছে না। ইয়ানা দরজা থেকে সরে গিয়ে বারান্দার গ্লাস থেকে পর্দা সরাতেই ওর আত্মা কেঁপে ওঠে। আহান ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করছে। পুরো শরীর রক্তাক্ত হয়ে পড়েছে, কিন্তু আহানের থেমে যাওয়ার কোনো হেলদোল নেই। হিয়ানা চিৎকার দিয়ে বলে, আহান স্টপ, শান্ত হন আপনি প্লিজ। এইভাবে নিজেকে আঘাত করবেন না। আহান, এতে আপনার তো কোনো অন্যায় ছিল না, আপনি ভুল বোঝার গুটি ছিলেন মাত্র। আসল কালপ্রিট তো অন্য কেউ। প্লিজ আহান থামুন। আপনার এই ভয়ঙ্কর রূপ আমি সহ্য করতে পারছি না। আমার আর্তনাদ কি আপনার কান অব্দি পৌঁছাচ্ছে না আহান? কিন্তু ইয়ানার আর্তনাদ আর চিৎকার আহান আদৌ শুনতে পাচ্ছে কিনা তা জানা নেই। সে নিজেকে নিজে আঘাত করতেই ব্যস্ত। ইয়ানা যখন দেখতে পাচ্ছে আহানের অবস্থা খারাপের দিকে, কিন্তু সে থামছেই না, তখন হাতে একটি ফল কাটার ছুরি নেয়। ইয়ানা ছুরিটা হাতের শিরার উপর রেখে বলে, আহান, আপনি যদি এখন না থামেন, আমি নিজেকে শেষ করে দিব। আপনার এই রূপ আমি নিতে পারছি না, কষ্ট হচ্ছে খুব। এর চেয়ে ভালো হবে আমি মরে গিয়ে একটু শান্তি পাই। ব্যাস, ইয়ানার এই কথাটাই ছিল আহানের জন্য সবচেয়ে বিষাক্ত। হাত থেকে বেল ফেলে দিয়ে ইয়ানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। ইয়ানা মিররের বাহিরে আহানের চোখ দেখে ভড়কে যায়। এই কথার জন্য নিশ্চয়ই আজ ওর কপালে শনি আছে। কিন্তু যাই হোক, আহানকে তো আটকাতে পেরেছি। এইসব ভেবে ইয়ানার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইয়ানার ভাবনার মাঝেই আহান দরজা খুলে ইয়ানার হাতে শক্ত করে চেপে ধরে বারান্দার রেলিংয়ের ওপর বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণে ইয়ানা ভড়কে যায়। নিজের হাতের ব্যথা অনুভব করে নাক মুখ খিচে ফেলে। মনে হচ্ছে হাতের মাংস ভেদ করে আহানের আঙ্গুলগুলো ঢুকে গেছে। ইয়ানা আহানের হাত নিজের হাত থেকে সরাতে সরাতে বলে, আহান ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ইস, এইভাবে কেউ ধরে? আহান এখনো নিজের চোখ বন্ধ করে রেখেছে। রাগে ওর চোয়াল শক্ত হয়ে আসে। এই মেয়েকে কতবার বলেছে যে মরার কথা যাতে মুখে না নেয়। আজ এই জানতে পারলো নিজের মা বেঁচে নেই, যে মাকে এতদিন ভুল বুঝে এসেছে। কিন্তু সেই কথা ভুলতে না ভুলতেই এই মেয়ে আবার মৃত্যুর কথা বলে। সত্যি এই মেয়ে বেঁচে থেকে কি হবে? এমনিতে ওর কারণে অনেক চিন্তায় থাকতে হয়। মেরে দিলে একদম চিন্তা মুক্ত। না, এই মেয়েকে আর বাঁচিয়ে রাখা যাবে না। বারান্দা থেকে একদম নিচে ফেলে দেবো, এক ধাক্কাতেই নিঃশ্বাস বন্ধ। কিন্তু অগ্নি চৌধুরী এই মেয়েকে মারতে পারে না কেন? আহান ইয়ানার গাল চেপে ধরে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মরার শখে জেগেছে খুব। কতবার বারণ করেছি এই শব্দ মুখে না আনতে। এক কাজ করি, মরার যখন এত ইচ্ছে তাহলে ছাদের রেলিং থেকে ফেলে দিই। পড়া মাত্রই দেহ থেকে রুহ আলাদা হয়ে যাবে। ট্রাস্ট মি, বেশি কষ্ট হবে না। আহানের কথা শুনে ইয়ানা খিলখিল করে হেসে ওঠে। আহান কপাল কুঁচকে ইয়ানার দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, হাসছো কেন? তুমি কি আমায় ভয় পাচ্ছ না? আমি কিন্তু সত্যি সত্যি ফেলে দেব। ইয়ানা আহানের গলা জড়িয়ে ধরে বলে, নো মিস্টার অগ্নি চৌধুরী, আমি আপনাকে ভয় পাচ্ছি না। নিজের স্বামীকে কেউ ভয় পায় নাকি? আশ্চর্য। আপনি যদি আমাকে ফেলে দিতে পারেন তাহলে আমি ইয়ানা সেই মৃত্যু গ্রহণ করে নেব। কিন্তু কথা হচ্ছে যে অগ্নি চৌধুরী সামান্য মৃত্যুর কথা শুনলেই এতটা রেগে ডেসপারেট হয়ে যায়, সে কিভাবে নিজের অনুভবের সহযোগীকে আঘাত করবে শুনি?
পারবেন না আমাকে ফেলে দিতে। মারার হলে অনেক আগেই মেরে দিতে পারতেন। আহান ইয়ানার যুক্তি শুনে ভড়কে যায়। সত্যি এটাই, সে কখনো ইয়ানাকে মারতে পারবে না। ইয়ানাকে মেরে ফেললেও কাকে নিয়ে বাঁচবে? আহান ইয়ানাকে রেলিং থেকে নামিয়ে অন্যদিকে ঘুরে বলে, অতিরিক্ত বিশ্বাস করা ঠিক না। আমি কিন্তু ভালো মানুষ নই। ইয়ানা আহানের কথা শুনে ইয়ানা মুচকে হাসি দিয়ে বলে, বিশ্বাস করি তো, খুব বিশ্বাস করি। এতটাই বিশ্বাস করি যে আপনার হাতে আমি মরতেও রাজি আছি। আহান আর কথা বলে না। এই মেয়ে শুধু দুর্বল জায়গায় কথা বলে। আহান বারান্দা থেকে গিয়ে বিছানায় বিছানায় গা এলিয়ে দেয়। ইয়ানাও আহানের পিছু পিছু যায়। আহানকে বিছানায় শুতে দেখে রেগে বলে, শরীরে যে নিজে নিজে এত জখম করেছেন, সেই খেয়াল আছে আপনার? পুরো শরীরে আঘাত করে নকশা বদলে ফেলেছেন। উঠে বসুন, আমি মলম লাগিয়ে দিচ্ছি। আহান চোখ বন্ধ করে বলে, এইসব আঘাতে আমার কিছু হয় না। এর চেয়ে বড় বড় ক্ষত নিজের হাতে নিজেই সেলাই করেছি। এইসব সামান্য আঘাতে অগ্নি চৌধুরী কিছু যায় আসে না। ইয়ানা আহানের কথা শুনে রেগে ফোঁস করতে করতে বলে, সাইকো লোক। আবার কি সুন্দর গড়বড় করে বলে, উঠে বসুন, আমি আপনার মতো এত বড় দানবকে উঠাতে পারবো না। প্লিজ উঠে বসুন, নয়তো খবর আছে। আহান চট করে শোয়া থেকে বসে ইয়ানাকে হাঁচকা টানে নিচের ওপর ফেলে দেয়। ইয়ানাও টাল সামলাতে না পেরে আহানের ওপর গিয়ে পড়ে। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে বলে, আমাকে তো দেখতে পারতে না, তাহলে আজ এত বউকুড়ি দেখাচ্ছ কেন? আমার সামনে একদম বউ সাজতে আসবে না। পরে স্বামী হয়ে অধিকার চেয়ে কিছু একটা করে ফেলবো। আর ভাষা ঠিক করো, নয়তো খবর আছে। হাজবেন্ডকে এইসব ভাষায় কেউ ডাকে? হুম? মশার সামনে যখন হাতি দাঁড়াবে, তখন তো মশা হাতিকে দানব মনে করবেই। ইয়ানা আহানের প্রথম কথায় ভড়কে গেলেও লাস্টের কথায় হাসি দিয়ে বলে, তাহলে আপনি স্বীকার করলেন আপনি একটা হাতি। আহান ইয়ানার দিকে রেগে বলে, থাপ্পড় চেনো? থাপড়ি আবার অজ্ঞান করবো, বেয়াদব মেয়ে। ইয়ানা আহানের থেকে নিজেকে ছাড়িয়ে বিড়বিড় করে বলে, হ্যাঁ, থাপ্পড় আর ধমক তো শুধু আমাকেই দিতে পারেন। আমাকে তো আর ভালোবাসেন না। ইয়ানা বিড়বিড় করে কথা কানে আসতেই একটা মুচকি হাসি দেয়। ইয়ানা যে আহানের জন্য কি, সেটা একমাত্র সে নিজেই জানে। ইয়ানা ফার্স্ট এইড বক্সে নিয়ে আহানকে মলম লাগিয়ে দেয়। আহানও ইয়ানাকে কিছু বলে না, কিন্তু ইয়ানার স্পর্শ আহানকে ভেতর থেকে বারবার নাড়িয়ে তুলছে। অনেক কষ্টে নিজেকে আটকিয়ে রাখছে। একটু পর ইয়ানা এসে আহানের পাশে বসে। আহানকে হালকা ডাক দিয়ে বলে, আহান খাবার খাবেন না? আহান কোনো রেসপন্স করেনি। ইয়ানা ভেবেছে আহান হয়তো ঘুমিয়ে গেছে। ইয়ানাও আহানকে আর ডাকেনি। ইয়ানা শোয়া মাত্রই আহান ইয়ানাকে পেছন থেকে জাপটে ধরে। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়। আহান থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আহান কি করছেন? ছাড়ুন, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। কিন্তু আহান এতক্ষণে এক অন্য ঘরে চলে যায়। আস্তে আস্তে ইয়ানার গলায় ডুব দেয়। আহানের স্পর্শে ইয়ানা বারবার কেঁপে উঠছে, কিন্তু আহানকে কিছু বলতে পারছে না। গলায় কথা আটকে আসছে বারবার। আহান ইয়ানার নিশ্চুপে আরো উন্মাদ হয়ে পড়ে। আহানের ঠোঁটের ছোঁয়া গভীর থেকে গভীর হতে শুরু করে। আহানের এক একটা লাভ বাইট থেকে মনে হচ্ছে রক্ত ঝরছে। ইয়ানা ব্যথা সহ্য করতে না পেরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি, সহ্য করতে পারছি না। আহান গলা থেকে মুখ তুলে ইয়ানার দিকে তাকিয়ে আবেদন সুরে বলে, ইয়ানা, আমি আজ ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। নীরব হলেই শুধু মায়ের কথা মনে পড়ছে। নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার হৃদয় প্রশান্তি চাই। আজ তোমাকে চাই। হবে না তুমি আমার? আহানের এই গভীর চাহনি, গভীর প্রশ্ন ইয়ানার হৃদয়ের শিহরণ যেন তীব্র হলো। আহান নির্বাক দৃষ্টিতে ইয়ানার প্রতিটি মনোভাব গ্রাস করলো। ইয়ানা কি বলবে বুঝে পাচ্ছে না। সে তো আহানকে ভালোবাসে। হ্যাঁ, সময়ের ব্যবধানে আর আহানের আচরণে হয়তো সাময়িকের জন্য ঘৃণা করত, কিন্তু দিন শেষে সে তো আহানের ভালোবাসায় মগ্ন হয়ে আছে। কিন্তু আহান কি তাকে ভালোবাসে? ইয়ানা, কিন্তু আহান, আপনি তো আমাকে ভালোবাসেন না। আহান না বললেও তো ভালোবাসা যায়। ভালোবাসা একটি শব্দ মাত্র। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু সেটা কয়জনে পালন করে? হুম? আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু নিজের থেকেও বেশি চাই। এতটা চাই যে নিজের সাথে পিষে ফেলতে ইচ্ছে করে। তোমাকে ছাড়া আমার শ্বাস বন্ধ হয়ে আসে। আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন হয়ে গেছো তুমি। আজ আমি তোমাকে উপলব্ধি করতে চাই। এতটা কাছ থেকে অনুভব করতে চাই, যাতে তোমার সত্তা আর আমার সত্তা এক মিশে যায়। আজ আমি সময়ের সাথে ক্লান্ত। আজ আমি তোমার থেকে একটু প্রশান্তি চাই। ইয়ানা, একবার শুধু বলেন না ভালোবাসি। আমার অশান্ত মনটাকে একটু শান্ত করুন, আহান। আমি আপনাকে খুব কাছ থেকে চাই। আহান, ঠিক আছে, যদি ইচ্ছে হয় তাহলে আমি পুরো পৃথিবীকে বলতে চাই, ভালোবাসি ইয়ানা, খুব ভালোবাসি তোমায়। আমার অনুভবের শাহজাদি তুমি। আমার অনুভবের রানী।
আমার অশান্ত হৃদয়ের প্রশান্তি তুমি। যদি তোমার স্পর্শ আমার হৃদয়ে কম্পন সৃষ্টির কারণ হয়, তাহলে ভালোবাসি তোমাকে। তোমার অনুপস্থিতি আমার হৃৎপিণ্ড থমকে যায়। এটা যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসি আমি তোমাকে। তোমাকে এক মুহূর্ত দেখাটা যদি আমার অস্থিরতা হয়, তাহলে ভালোবাসি আমি তোমাকে। এই সাময়িক আর ক্ষণস্থায়ী ভালোবাসার সাথে তোমাকে কখনো তুলনা করতে চাই না। ভালোবাসি শব্দটা শুনলে যদি তোমার মনে প্রশান্তি সৃষ্টি হয়, তাহলে ভালোবাসি আমি তোমায়। এখন তো আপনার সাথে আমাকে এক করার অধিকার দেবেন, আমার অনুভবের মহারানী। আহানের মুখ থেকে ভালোবাসি শব্দ শুনে ইয়ানার সমস্ত কায়া নড়ে ওঠে। সে তো এটাই চেয়েছিল, আহান তাকে ভালোবাসুক। আজ সেটা স্বীকার করেছে, তাহলে সে তার অধিকার থেকে কেন বঞ্চিত করবে? সেও আজ ভালোবাসার অতল সাগরে ডুব দিতে চায়। ইয়ানা লজ্জা পেয়ে আহানের বুকে মুখ লুকায়। ইয়ানা পেছন থেকে আহানের শার্ট শক্ত করে খামচে ধরে। আহান আবেশে নিজের নেত্র যুগল বন্ধ করে নেয়। ইয়ানার লজ্জা মিশ্রিত মুখখানা দেখে বুঝতে পারে তার প্রেয়সীর সম্মতি আছে। আহান ইয়ানার সংকোচ ভেদ করে আজ এই ছোঁয়াতে না আছে রাগ, আর না আছে অবাধ্যতা। এখানে রয়েছে শাসন, আবেগ, তীব্র অধিকার বোধ। এমন পরিস্থিতিতে ইয়ানার মুখ থেকে একটি শব্দ বের হয়ে আসে, আহান ভয় করছে। ইয়ানার এই মৃদু কম্পন মিশ্রিত কথায় আহানের পুরো সত্তা নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। ইয়ানা সরে যেতে চাইলে আহানের নিয়ন্ত্রণহীন হাতের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। আহান ইয়ানার দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বলে, তুমি আমার রাজ্যের শেহজাদি, তুমি আমার অক্সিজেন, ভরসা রাখো আমার উপর। আহানের এই মমতা মিশ্রিত কথা শুনে ইয়ানা শান্ত হয়ে যায়। ফলে আহানের উন্মাদনা দ্বিগুণ বেড়ে যায়। অন্ধকার হয়ে পড়ল পুরো রুম। বারান্দায় চাঁদের আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে দুটি অবয়ব। ইয়ানার চোখ বেয়ে গড়িয়ে পড়ে লোনা জল। সেই জলে রয়েছে লজ্জা, ভীতি আর ভালোবাসা। রাত গভীর থেকে গভীর হতে থাকে। ভালোবাসার অন্তরালে হারিয়ে যেতে থাকে। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য সময় থমকে গিয়েছে। অমর হয়ে উঠেছে এই মুহূর্তগুলো। দুজন হারিয়ে গেছে ভালোবাসার অতল সাগরে। রজনীর শেষের দিকে আহানিয়ানার কপালে চুমুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে যায়। এক বিরাট ভালোবাসার অধ্যায় শেষে ধরণীতে প্রভাতের আগমন ঘটে। ইয়ানা পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলতে আহানের অবয়ব ভেসে ওঠে। আহান এক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানাকে নেত্র মেলে তাকাতে দেখে মুচকি হাসি দিয়ে বলে, গুড মর্নিং মিসেস আহান চৌধুরী। ইয়ানা আহানের মুখে মিসেস আহান চৌধুরী শুনে আর রাতের কথা মনে পড়তেই লজ্জায় ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকিয়ে ফেলে। আহান ইয়ানার লজ্জা মিশ্রিত মুখ দেখে দুষ্টু হাসি দিয়ে বলে, এত লজ্জা পাওয়ার কি আছে আমার, আমরাই তো। কি করলে তুমি এটা? আমার 27 বছরের তুমি এক রাতেই শেষ করে দিলে। এটা তুমি একদম ঠিক করনি। ইয়ানা রেগে আহানের দিকে তাকায়। ইয়ানা তাকানো দেখে আহান মুচকি হাসি দিয়ে বলে, এইভাবে তাকাচ্ছ কেন? এইভাবে তাকাবে না, পরে রাতের কার্যক্রম আবার শুরু করব। আই রিপিট, আবার শুরু করব। ইয়ানার কথা বাড়ায় না। এই অসভ্য লোকের কাজ হলো আমাকে লজ্জা দেওয়া। ইয়ানা চাদর জড়িয়ে বিছানা থেকে উঠতে যাবে তখনই ব্যথায় মুখ খিচে বলে, আহান ইয়ানার দিকে অপরাধীর ন্যায় তাকিয়ে বলে, বেশি পেন হচ্ছে? তারপর কপালে চুমু খেয়ে বলে, আমি তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি, প্লিজ। এরপর আহান ইয়ানাকে আচমকা চাদর সহ জড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইয়ানা আহানের গলা জড়িয়ে ধরে। অতি যত্নে আহান ইয়ানাকে শাওয়ারের নিচে দাঁড় করাতেই ইয়ানার সমস্ত কায়া জ্বলে ওঠে। ইয়ানা ব্যথায় আহানের শার্ট খামচে ধরে। এরপর শাওয়ার শেষ করে ইয়ানার হাতে একটা জামা দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। ইয়ানা জামা পরে এসে দেখে আহান রেডি হচ্ছে। বুঝতে পারে আহান এখন অফিসে যাবে। ইয়ানা সমস্ত সংকোচ রেখে আহানকে প্রশ্ন করে, আপনি কি অফিসে যাচ্ছেন? আহান, না, তবে খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। ইয়ানা আহানের কণ্ঠ শুনে ভড়কে যায়। এইমাত্র এই তো হাসি খুশি ছিল, হঠাৎ কি হলো? এই লোক দেখে গিরগিটির মতো শুধু রং পাল্টায়। ইয়ানা আর কিছু বলে না। আহান ইয়ানার কাছে এসে বলে, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। ইয়ানা আহানের হাতের দিকে তাকিয়ে বলে, শুধু পেইন কিলার খাবো, আর ওটা খাবো না। ইয়ানা না খাওয়া সত্ত্বেও আহান ইয়ানাকে জোর করে পিল আর পেইন কিলার খাইয়ে দেয়। এরপর আহান ইয়ানার চুল মুছে দিয়ে গায়ে চাদর জড়িয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর কিছু একটা মনে পড়তেই বিরক্তি নিয়ে বলে, ও শিট, আজ তো তোমার ভার্সিটি ছিল। আমার কারণে আজ তোমার ভার্সিটি মিস গেল। ইয়ানা, কোনো ব্যাপার না, আমি একটু পরে চলে যেতে পারবো। আহান
না, তোমার শরীরের কন্ডিশন ভালো না। যেকোনো সময় আবার ঝড় আসতে পারে। তাই আজ ভার্সিটি যাওয়ার প্রয়োজন নেই। কাল থেকে আমি দিয়ে আসবো। ইয়ানার অনিচ্ছা থাকা সত্ত্বেও আহানের কথায় সম্মতি জানায়। বেশি কথা বলে কখন রেগে যাবে কে জানে। আহান ইয়ানার কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হয়। ইয়ানাও কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়ে পড়ে। কালকে আসবে নতুন পর্ব। প্লিজ সাবস্ক্রাইব করে যাও।